ফতুল্লা স্টেডিয়ামের যে বিষয়টা, সেখানে নিরাপত্তা নিয়ে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন জেগেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 3টি প্রধান স্টেডিয়াম, সেখানে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করা হলেও বাকি যে ভেন্যুগুলো আছে সেটা নিয়ে পরিস্থিতি অনেকটা উদ্বেগজনক। তো আমরা সর্বস্তরে সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে এটা মোটামুটি বিবেচনা করেছি যে যেই ভেন্যুগুলো নিগলেক্টেড, সেখানে আমরা বাংলাদেশ আনসারের সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই ফতুল্লার যে বিষয়টা, সেখানে বাংলাদেশ আনসার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে তারা আগামী সপ্তাহের মধ্যে আনসার মোতায়েনের যে প্রক্রিয়াটা, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অফিসিয়ালি তারা চুক্তি সম্পূর্ণ করবে। এবং এটার জন্য আমি বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই তাদের দ্রুত পদক্ষেপের জন্য। আর তাছাড়া আমরা বিসিবির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি যারা নারী ক্রিকেটার তাদের জন্য। আপনারা হয়তো অবগত আছেন যে প্রত্যেকটা আন্তর্জাতিক বা ডোমেস্টিক ম্যাচে আমরা সবসময় কিছু লিয়াজন অফিসার বা সিকিউরিটি লিয়াজন অফিসার নিয়োগ দিয়ে থাকি। এনাদেরকে আপনারা সাধারণত হয়তো ক্যামেরার সামনে বা টেলিভিশনের সামনে কখনো দেখবেন না, কিন্তু এদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ চলাকালীন নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভেন্যুতে যদি গ্রাহক আসে এবং তারা যদি অনিরাপদ বোধ করে, এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। বিগত সময়ে সবসময় আমরা এসএলও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে দিয়ে থাকতাম, কিন্তু আমরা এখন একটা পাইলট প্রকল্প হিসাবে একটা প্রজেক্ট চালু করেছি বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে, যে নারী ক্রিকেটাররা বা ক্রিকেটের সাথে যে নারীরা জড়িত ছিল, সেটা হোক আন্তর্জাতিক বা বিভাগীয় বা লিগ হিসাবে, তাদেরকে আমরা এখন পাইলট ফেজে এসএলও হিসাবে নিয়োগ দিচ্ছি। এসব ব্যক্তিরা তারা যারা হয়তো ব্যক্তিগত কারণে বা পারিবারিক কারণে কোনো না কোনো সময় তারা তাদের ক্রিকেটিং ক্যারিয়ারটা আর দীর্ঘায়িত করতে পারেনি। তো ওনাদের মধ্যে থেকে আজ দুজন আমাদের মধ্যে উপস্থিত আছে, জনাবা মিস আলিফা হুসেন এবং মিস রিমু পল। তো আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে এই উদ্যোগটা যাতে আমরা আর একটু দীর্ঘায়িত করতে পারি এবং এর মাধ্যমে যাতে তাদের ক্রিকেটের সাথে যে সম্পর্কিততা, সেটা যাতে আবার নতুন করে গড়ে ওঠে। আমাদের মাঠ পর্যায়ে শুধু 3টা মাঠ, প্রধানত মিরপুরের, ঢাকারটা, চিটাগংয়েরটা এবং সিলেটেরটা, এই তিনোটাই মোটামুটি এখন আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয় সেগুলোর জন্য আমরা যেটাকে বলি ফিজিবল। কিন্তু যেমন ধরেন ফতুল্লারটা বা রাজশাহীটা বা না ধরেন আপনার এই যে কক্সবাজারেরটা বা বগুড়ারটা কথা, এগুলোকে এখনো সেইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো আমাদের একটা উদ্যোগ আমরা অবশ্যই চালু করে যাব আলোচনার মারফত, যে একটা পাইলট প্রকল্পে কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। রাজশাহী বিভাগের মাঠের অবস্থা যদি আপনি অন্যান্য মাঠগুলোর সাথে কম্পেয়ার করেন, যে অতটা উদ্বেগজনক নয় ফতুল্লার মতো বা আপনারা জানেন বগুড়ার মাঠের মতো। তো সেই হিসাবে আমরা একটা চেষ্টা থাকবে, চালিয়ে যাব। বাকিটা যখন সময় প্রযোজ্য হবে তখন আমরা আপনাদেরকে বলতে পারবো যে আমরা কি পরিমাণ অগ্রগতিটা। বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা আপনারা জানেনই একটা অ্যাডহক বেসিসে এসেছি। তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো, সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে। কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিয়ে দিতে যাচ্ছি। অবশ্যই ওটা বিবেচনা করা হবে যে আমরা বিপিএল সংক্রান্ত রাজশাহী নিয়ে কিছু করতে পারি কিনা। এটা পরিকল্পনা প্রথমত হচ্ছে যে আমাদের যে এজ গ্রুপ কমিটি থাকে বা আমাদের যে এজ ডেভেলপমেন্ট গ্রুপ যে কমিটি থাকে, এটা প্রাথমিকভাবে এটা তাদের দায়িত্ব। স্কুল ক্রিকেট আর বিভিন্ন লিগের যেগুলো টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করি, যেমন আন্ডার-12, আন্ডার-13, 14, 15, তো ধরেন কথার কথা আন্ডার-12 যে টুর্নামেন্টগুলো অর্গানাইজ হয়, সেখান থেকে ধরেন আপনার এজ গ্রুপের যে নেক্সট কোয়ালিফাইং স্টেজ, ধরেন আন্ডার-13 যাচ্ছে, হ্যাঁ, আমরা দুই ভাগে জিনিসটাকে দেখি। এটা যারা এজ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট কমিটির সাথে যারা কাজ করে, তারা আপনাদেরকে আরো ভালো করে বলতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানেও দুটা ভাগ থাকে, এজ গ্রুপ ডেভেলপমেন্ট আর এটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্ট আপনার 13, 15, 17, 19 যদি এগুলো দেখে থাকে, তাহলে এজ ডেভেলপমেন্ট দেখে এর 1 বছর আগেরগুলো, যেমন 12, 14, 16